মুনা বাবুকে গোসল করিয়ে তার শরীর মুছিয়ে দিয়েছে মাত্র, এর মধ্যে কলটা এলো। ওর ছোট চাচি কলটা করেছেন। মুনা রিসিভ করতে ছোট চাচি বললেন, মুনা, একটা বিষয়ে কথা বলার জন্য কল করেছি, কিন্তু বিষয়টা জটিল, তাই বলার সাহস হচ্ছে না। মুনা খানিকটা অবাক হলো। ছোট চাচি 8-10টা মানুষের মতো না, কম কথা বলে তার অভ্যাস। অন্য মানুষের বিষয়ে নাক গলাবার অভ্যাস তার নেই, কিন্তু তার সঙ্গে হঠাৎ ছোট চাচি কি এমন জটিল বিষয়ে কথা বলতে চান, আবার তিনি বলছেন সাহস করতে পারছেন না সেই কথা বলার। মুনা বলল, চাচি বলো, কোনো সমস্যা নেই। ছোট চাচি বললেন, তোর জামাই কি বাসায়? মুনা বলল, উহু, অফিসে। কেন চাচি? ছোট চাচি খানিকটা সময় চুপ রইল, তারপর বলল, সে অফিসে নাই, তুই খোঁজ নিয়ে দেখ। মুনা চমকে উঠল, বলল, কি বলছো চাচি? সকালবেলা তো অফিসেই গেল। ছোট চাচি বলল, তোর বাসা থেকে অফিস কত দূরের পথ? মুনা বলল, 20 মিনিট লাগে, সিএনজি করে গেলে। ছোট চাচি বলল, তুই একবার যা, এক্ষুনি গিয়ে দেখ অফিসে সে নেই। মুনা কথা বলতে পারছে না, সে আসলে কিছুই বুঝতে পারছে না। সে বলল, চাচি কি হয়েছে আমায় বলো তো, বলো চাচি। ছোট চাচি বলল, আমি যা বলেছি তুই তা কর, বলে ফোন কেটে দিলেন ছোট চাচি। মুনা কি করবে কিছু বুঝতে পারছে না। সে তার স্বামী আনিসের নম্বরে কল করলো, কিন্তু নম্বর বন্ধ। কি অদ্ভুত কাণ্ড। তাড়াহুড়ো করে সে বাবুকে নিয়ে বাসা থেকে বেরিয়ে সিএনজি নিল, আনিসের অফিসে গেল। অফিসে গিয়ে সে অবাক, আনিস সত্যিই অফিসে নেই। মুনা অফিসের একজন কলিগের কাছে গিয়ে আনিসের বিষয়ে জিজ্ঞেস করলো, আনিস কোথায়? তার কলিগ বলল, উনি তো অফিসে আসেননি, আপনি কে? মুনা বলল, আমি তার স্ত্রী। আনিসের কলিগ যেন থতমত খেয়ে গেল। সে খানিকটা সময় চুপচাপ থাকার পর বলল, আপনার না অসুখ, হসপিটালে ভর্তি আপনি? মুনা কিছুই বুঝতে পারল না। সে বলল, মানে? কলিগ বলল, আনিস ভাই তো বলেছে আপনি হসপিটালে ভর্তি, এটা বলেই তো ছুটি নিয়েছে। মুনা চোখ কপালে উঠে গেল। সে ভাবল, এসব কি? আনিস এসব কেন করছে? আনিসের কলিগ বলল, শুধু আজ তো না, প্রায় আনিস ভাই আপনার অসুখের কথা বলে ছুটি নিন, গত সপ্তাহেও নিয়েছিলেন। মুনার কথা বাড়ালো না, তার শরীর কেমন যেন কাঁপছে। মুনা আনিসের কলিগকে বলল, আমি যে এখানে এসেছি এই কথা দয়া করে তাকে বলবেন না ভাই। আনিসের কলিগ তাকে আশ্বাস দিল, বলল সে আনিসকে বা কাউকে বলবে না। মুনা অফিস থেকে বেরিয়ে এসে আবার কল করলো আনিসকে। আনিসের ফোন এখনও বন্ধ করেই রাখা। সে এবার ছোট চাচিকে কল করলো। চাচি কিভাবে জানেন আনিস অফিসে নেই? তা জানা দরকার। ছোট চাচি ফোন রিসিভ করে বললেন, অফিসে নেই তাই না? মুনা বলল, নাই, অফিসে নেই। তুমি জানো? বলো চাচি, প্লিজ বলো। ছোট চাচি বললেন, সব দোষ তোর মায়ের। ঘরের মেয়ে বড় হলে চোখ কান সব খোলা রাখতে হয়, কিন্তু তোর মায়ের এই বুদ্ধি নেই, নাই বলেই তোর কপালে এই দুর্দিন নেমে এসেছে। মুনার শরীর কেমন যেন অবশ হয়ে আসছে, কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। অফিসের বাইরে যে চায়ের স্টল আছে, ওখানে একটা চেয়ারের উপর দপাস করে সে বসে পড়ল। তারপর বলল, চাচি তুমি সব খুলে বলো আমায়, প্লিজ বলো, ভেঙে বলো সব কিছু। ছোট চাচি বললেন, তুই একটু ইতিকে কল দে, জিজ্ঞেস কর সে কোথায় এখন। মুনা বলল, সে তো এখন কলেজে, মায়ের সঙ্গে একটু আগে কথা হয়েছিল, মা বললেন কলেজে গিয়েছে। ছোট চাচি বললেন, হ্যাঁ কলেজেই গিয়েছে, কিন্তু কলেজের ভেতর যায়নি, আর গিয়েছে গাড়ির ভেতর। মুনা চমকে উঠল, বলল, মানে গাড়ির ভেতর মানে? কার গাড়ির ভেতর? ছোট চাচি বললেন, আনিসের গাড়ির ভেতর। আনিস সপ্তাহে কমপক্ষে 2 দিন আসে এখানে, ইতুর কলেজের সামনে, তারপর ইতুকে গাড়ি করে নিয়ে কোথায় যেন চলে যায়, ফিরে আসে কলেজ ছুটির সময়। কলেজের সামনে এসে ছুটির সময় নামিয়ে দিয়ে যায় আনিস। মুনা আর সহ্য করতে পারছে না, সে থরথর করে কাঁপছে। বাবুকে ধরে রাখার শক্তিটুকুও তার নেই। সে পাশের চেয়ারটাতে বাবুকে বসিয়ে রেখে ঘামে ভেজা কপাল মুছতে মুছতে বলল, চাচি, চাচি এসব কি সত্যি? ছোট চাচি বললেন, মারে, কপাল খারাপ হলে যা হয়, কিন্তু তোর মা একটা বেকুব। আমি আরও 15 দিন আগেই তোর মাকে এই বিষয়ে বলেছি, সাবধান করেছি। তোর মা আমার কথা কানেই তুলেনি, বরং আমার সঙ্গে বলেছে ইতুর মতো মেয়ে হয় না, ইতুকে সে ভালো করেই চেনে। এছাড়া আনিস নাকি ইতুর ভাইয়ের মতো, আমি নাকি ওদের নামে অপবাদ দিচ্ছি। আমি হতাশ হয়ে তোর মায়ের কাছ থেকে ফিরে আসি, ভেবেছিলাম
তোদের বিষয় নিয়ে আর নাক গলাবো না। কিন্তু আবার এইসব দৃশ্য চোখে পড়ে। আজকেও যখন ওনাকে স্কুলে দিয়ে আসতে তাই দৃশ্যটা চোখে পড়ে। মুনার হঠাৎ করে মনে পড়লো বাবু যখন তার গর্বে তখন ইতু তার কাছেই ছিল, তার সব কাজে সাহায্য করার জন্য। ওই সময় ইতুর ব্যাগে কলম খুঁজতে গিয়ে গর্ভনিরোধক ফিল পেয়েছিল সে, কিন্তু সে ভেবেছিল এটা তারই। ভুল করে হয়তো ওর ব্যাগে রেখে দিয়েছে। মুনার এখন বুঝ এসেছে ওই সময় তো তার গর্ভে বাচ্চা, তখন সে এসব ফিল দিয়ে কী করবে? তাহলে এই ফিল ইতুই খেত। মুনার কথা মাথা কেমন খারাপ হয়ে যাচ্ছে। তবে এখান থেকেই শুরু। ঘেন্না লাগছে মুনার, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। আনিস এসব কী করলো তার সাথে, কীভাবে করতে পারলো? আর ইতু নিজের বোন, আপন এক মায়ের গর্ভে জন্ম। সাসির সঙ্গে কথা শেষ করে মুনা ইতুকে কল দিল। ওর ফোন বন্ধ। আনিস ইতু দুজনেই ওদের ফোন বন্ধ করে রেখেছে। মুনা এই মুহূর্তে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে তার মাকে ফোন করলো এবার, কিন্তু মায়ের কাছে এই বিষয়ে কোনো কথা না বলেই সে ফোন কেটে দিল। সে ভাবলো এটা খুবই জটিল একটা বিষয়। বাচ্চা এবং বোকাদের মতো আচরণ করলে তার নিজেরই ধ্বংস ঘনিয়ে আসবে, লোকে হাসবে। সে বরং ধৈর্য এবং সাহসের সাথে এটা মোকাবেলা করতে হবে। সে একাই এর শেষ দেখবে। রাতের বেলা আনিস ফিরে এসে বাবুকে কোলে নিল, বাবুকে আদর করলো। তারপর বলল, যারা চাকরি বাকরি করে ওদের জীবন কোনো জীবন নামো না। মনের ভেতরে রাগ খুব দুঃখেরা ঢেউ খেলছে, কিন্তু সে খুব সহজে এসব ছাপা দিয়ে দিল। তারপর হাসি হাসি মুখ করে বলল, কেন, কি হয়েছে? আনিস বলল, দেখো না, নিজের সন্তানকে সময় দিতে পারি না, তোমাকে সময় দিতে পারি না। মুনা দুঃখ নিয়ে মনে মনে হাসলো। কি মিথ্যুক, কত বড় প্রতারকে আনিস। মুনা বলল, আমি নিয়ে তাহলে তুমি ভাবো? আনিস বলল, তাহলে কাকে নিয়ে ভাববো মুনা? আমার জীবনে আর কেউ আছে নাকি? মুনা চুপ হয়ে গেল। ভাবলো এসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। রাতের খাবারের পর সকালই শুয়ে পড়লো ওরা। আনিসের চোখ ভর্তি ঘুম। সে শুবার খানিক পরে ঘুমিয়ে পড়লো, কিন্তু মুনা ঘুমানো না। সে কোনোদিন আনিসের মোবাইলের দিকে আলাদা করে নজর দেয়নি, কিন্তু আজ দিল। আনিসের ফোনের লাইট হঠাৎ জ্বলে উঠতে সে মোবাইল হাতে নিল। ইতুর মেসেজ লিখেছে, আপনার অফিসের আইডি কার্ড ভুলে রেখে গিয়েছেন। মুনার হঠাৎ কেন জানি খুব মন খারাপ হয়ে গেল। একটু আগে যে সে ধৈর্য এবং সাহসের সঙ্গে সব কিছু মোকাবেলা করার প্রতিজ্ঞা করেছিল, কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছে সে এসবের কিছুই পারবে না। মনে প্রথম কাঁদল, বালিশের পেটে মুখ চেপে ইচ্ছে মতো কাঁদল। সকালবেলা আনিস ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে চলে গেল। যাবার আগে সে ঘুমিয়ে থাকা বাবুর কপালে চুমু খেল। তারপর মুনার চোখের দিকে দীর্ঘ সময় ধরে তাকিয়ে রইল। মুনা অবাক হলো, এভাবে তাকাচ্ছে কেন হঠাৎ, ভাবলো সে। বলল ও মুখ খুলে, কি হয়েছে হঠাৎ? মনে হচ্ছে নতুন করে দেখেছো আমায়। আনিস হাসলো, বলল, ভালোবাসার মানুষ কখনো পুরনো হয় না, ওরা সব সময় নতুনই থাকে। মুনা হাসার চেষ্টা করলো, শুকনো হাসি হেসে বলল, আচ্ছা। আনিস চলে গেল। ও চলে যাবার পর মুনার কি যে কান্না পেল। মানুষ এরকম হয় কি করে এরকম ভেতরে নোংরামি রেখে ভালো মানুষের মুখোশ পরে থাকে। হঠাৎ মুনার কি যেন লাগে, রাগে নিজে খানিকটা সময় নিজের চুল ধরে টানলো, ঘরের কিছু জিনিসপত্র ভাঙলো, যতটা পারে কাঁদলো। তারপর বেসিনের কাছে দাঁড়িয়ে জলের কলটা ছেড়ে ইচ্ছে মতো চোখে মুখে পানি ছিটিয়ে দিল। ভেঙে ফেলা সব জিনিসপত্র কুড়িয়ে দূরের ডাস্টবিনে ফেলে এলো। তারপর নিজের কাছেই নিজে বলল, মুনা, তুমি দুর্বল না, তুমি কাঁদতে পারো না এভাবে, তুমি শক্ত, তুমি সংগ্রামী, তুমি আর কখনোই দুর্বলতা দেখাবে না। তুমি কৌশলে শয়তানকে তোমার জ্বালা আটকে দিবে, শয়তানের মুখোশ উন্মোচন করে দিবে। মুন্না তার ছোট চাচিকে আবার কল দিল। বলল, চাচি, তুমি আর আমি ছাড়া এই বিষয়ে আর কেউ কিছু জানে? ছোট চাচি বললেন, না, আমার জানা মতো আর কারণ জানার কথা না। মুন্না বলল, চাচি, তোমার কাছে আমার অনুরোধ রইল, আর কাউকে কিছু বলবে না এই বিষয়ে, আর কেউ জানবে না এসব। ছোট চাচি বললেন, এটা কেমন কথা মুনা? তুই সব জেনেও চুপচাপ এসব হজম করবি? মুনা খানিকটা সময় চুপ করে রইল। তারপর লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না ছোট চাচি, কিন্তু তুমি সব গোপন রাখবে।
সব কিছু ফোন রেখে দিয়ে সে বাবুর পাশে খানিকটা সময় বসে রইল। তারপর ওখান থেকে উঠে গিয়ে শোকেসের ড্রয়ার খুলে একটা ছবির অ্যালবাম বের করে আনলো। তারপর একের পর এক পৃষ্ঠা উল্টাতে লাগলো। অ্যালবামের প্রতিটা পৃষ্ঠায় ইতুর ছবি। ইতু যখন বাচ্চা ছিল তখন তার ইঁদুরের মতো ছোট্ট কিছু দাঁত গজালো। যখন সে দৌড়াতে শিখলো, স্কুলে যেতে শুরু করলো, এরকম প্রতিটা দাফের ছবি তার কাছে আছে। মনের স্পষ্ট মনে আছে ক্লাস 8 বৃত্তির টাকা পেয়ে নিজের জন্য কিচ্ছু কিনেনি সে, কিন্তু ছোট্ট ইতুর লাল টকটকে একটা জামা কিনেছিল। সেই ইতুই তার সঙ্গে কিভাবে এরকম করতে পারলো? ইতু কি জানে না তাকে মুনা কত ভালোবাসে? মুনা যেরকম মানুষকে ভালোবাসতে জানে, ওরকম প্রতারক কিংবা ভণ্ডদের শিক্ষা দিতে জানে। ছোট চাষিজি জিজ্ঞেস করলেন, মুনা কি মুখ বুজে সব সহ্য করে নিবে কিনা? মুনা কিন্তু কোনো উত্তর করেনি। সে বলেছে জানে না, কিন্তু সে জানে কি করবে। সে প্রতারকদের কখনো ছেড়ে দেয় না, সুযোগ দেয় শুধু শুধরাবার। কিন্তু সেই সময় উতরে গেলে মুনা যা করার ঠিক তাই করে। মুনা খুব ভালো করে মনে আছে, তখন সে 9-এ পড়ে। মধ্যবয়সী বুলবুল স্যারের কাছে সে অঙ্ক পড়ত। সমাজে খুব সম্মান ছিল স্যারের, সবার কাছেই তিনি ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। মুনাও তাকে ভালো জানত, নিজের ভাবার মতোই সম্মান করতে তাকে। কিন্তু কোনো একদিন এক সুযোগে মুনার শরীরে হাত দিয়েছিল বুলবুল স্যার। মুনা ভেবেছিল এটা ভুলে হয়েছে, কিন্তু তৃতীয়বারও ঘটল একই ঘটনা। মুনা তখনও ভাবল ভুলে হয়েছে। এরপর তৃতীয়বার যখন একই ঘটনা ঘটল, তখন মুনা বিষয়টাকে আর সাধারণভাবে নিল না, কিন্তু 8-10টা মেয়ের মতো সঙ্গে সঙ্গে খারাপ প্রতিক্রিয়া দেখালো না। সে স্যারকে আরও সুযোগ করে দিল। নিজেই ইচ্ছে করে স্যারের কাছে বলল। স্যারের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর ছোট্ট একটা সিরকুট দিয়ে গেল স্যারকে। লিখলো, আজ রাত ঠিক 2টা বাজে পুকুর পাড়ের আমতলায় সে দেখা করবে। স্যার যেন ওখানে আসে। স্যার ঠিকই রাতে এলো। মুনা দেখা করতেও গেল স্যারকে, তার কাছে আসতেও দিল, একেবারে কাছে। তারপর স্যার যখন ডান হাত তার দিকে বাড়ালো, ঠিক তখন পেছন থেকে বটিটা দিয়ে এক কোপে স্যারের হাতটা আলাদা করে দিল। এত বড় ঘটনার পরেও কিন্তু বুলবুল স্যার কেন কিছু করতে পারেনি মুনার? কাউকে এই বিষয়ে কিছু বলতেও পারেনি, সম্মান হারানোর ভয়ে। সে বরং মানুষের কাছে বলেছে দুর্বৃত্তরা তার উপর রাতের অন্ধকারে হঠাৎ হামলা করেছে। মুনা তাই যতটা সহজ সরল, ঠিক ততটা কঠিন কঠোরও। সে যতটা জল ততটা অনল। মুনা ঠিক করলো, আনিস আরেকবার যেদিন ইতুর সঙ্গে দেখা করতে যাবে, সেদিন ছোট চাচির কাছ থেকে খবর পাওয়া মাত্র সে আনিসের বড় ভাইকে কল করবে, মাকেও কল করবে। তারপর ওদের সাথে করে নিয়ে গিয়ে কলেজের পাশে কোথাও লুকিয়ে থাকবে। তারপর কলেজ ছুটির সময় আনিস যখন ইতুকে নিয়ে যেতে আসবে, তখন সবাইকে সাথে নিয়ে আনিসকে হাতে নাতে ধরবে সে। এছাড়া আনিসকে স্বীকার করা আর কোনো উপায় নেই। তাকে হাতে নাতে ধরতে না পারলে সে উল্টো মুনাকে দোষারোপ করবে। আনিস চালাকিটা বেশ ভালো জানে। মুনার ভাগ্য হয়তো বেশি খারাপ। ভাগ্য খারাপ বলে সে যা চেয়েছিল তা হয়নি। ঘটনা গোপন থাকেনি। 2 দিন পর ইতু তাকে নিজ থেকেই কল দিয়ে বলল, দুলাভাই কই? মুনা অবাক হলো। ঘটনা কি সে বুঝতে পারছে না? ইতু হঠাৎ এরকম সাহস দেখাচ্ছে কি করে, তাও তার কাছে ফোন করে? মুনা বলল, কেন, কি সমস্যা? ইতুর আগে গজগজ করতে করতে বলল, অনেক সমস্যা। তোর জামাইয়ের সাথে নাকি আমি হোটেলে গিয়ে শুয়ে করি, তোর সংসারে নাকি আমি আগুন দিতেছি। মুনা চমকে উঠল। এই ইতুকেই তো সে কোলে কাঁধে করে বড় করেছে, নিজের হাতেই তাকে গোসল করিয়ে খাইয়ে দিয়েছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ চিনিয়েছে। এই ইতুই তার সঙ্গে এভাবে কথা বলছে আজ। মুনা বলল, মায়ের কাছে ফোনটা দে, তোর সঙ্গে আমার কোনো কথা নাই। ইতু রেগে মেগে আরও আগুন হয়ে গেল। সে একরকম চিৎকার করে বলল, কথা নাই মানে কি? ছোট চাচি এসব কি বলেছে মায়ের কাছে? কোন সাহসে এসব বলেছে? আমি কি খারাপ? আমি কি বেশ্যা? তার মুখ দিয়ে যা আসছে তাই সে বলে যাচ্ছে। বড় বোনের সঙ্গে যে কথা বলছে এটা হয়তো তার মাথায় নেই। মুনাকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছে না সে। মুনাকে বরং সে ধমক দিয়ে থামিয়ে দিচ্ছে বারবার। বলছে ছোট চাচিকে এসবের প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে না পারলে ছোট চাচিকে সে দেখে নেবে। মুনা আর কথা বাড়ালো না, সে ফোন কেটে দিল। এর আরও 2 ঘন্টা পর সে মাকে কল দিল। মা ফোন রিসিভ করলে বলল, ইতু দুপুরবেলা ফোন দিয়ে এসব কি বললো আমায়? মা ফিসফিস করে বলল, যা সত্যি তাই বলেছে। তো ছোট চাচি তোদের নিয়ে খেলা খেলতেছে। আনিস ইতুকে কেমন চোখে দেখে আমি জানি না।
তোদের ভালো চায় না তোর শাশি, ও চাচ্ছে তোর সংসারটা ভেঙে দিতে। ইতু বড় হয়েছে, ওর নামে কলঙ্কি দিয়ে ওর সুন্দর জীবন কিভাবে নষ্ট করা যায় তাই চাচ্ছে তোর শাশি। কিন্তু আমি তা হতে দিব না। সারা গ্রামের লোক ডেকে সালিশ বসাবো আমি। মনে স্তব্ধ হয়ে গেল একেবারে। মা এমন বেকুব কেন? নিজের সন্তানদের ঘরের খবর সারা পাড়ার মানুষের কানে তুলে দিতে চান তিনি। মুনা কি করবে কিছুই বুঝতে পারছে না, কিন্তু সে এটা বুঝতে পারলো যে ইতু থেমে থাকবে না। সে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে বসবে এবার। আনিস বাসায় ফিরল অন্য সব দিনের মতোই, রাতের বেলা। তার মধ্যে কোনো রাগ উৎকণ্ঠা এসব কোনো কিছুরই ছিটে ফোটাও নাই। আর সব দিনের মতোই তাকে দেখাচ্ছে ফুরফুরে, যেন কিছুই হয়নি। সে এসে ভাবুকে আদর করলো, ভাবুর সঙ্গে খেলা করলো। মুনা কি রান্না করেছে না করেছে এসব জিজ্ঞেস করলো। মুনা অবাক হবার চরম পর্যায়ে পৌঁছালো। আনিস কি কিছু জানে না নাকি? ইতু তাকে এখনো কিছু বলেনি? ইতু তাকে বলবে না এটা ভাবা যায়? আর ইতু যদি তার কাছে এসব বলে তবে সে এখনো স্বাভাবিক আছে কি করে? তার চেহারা দেখে মনে হয় না ইতু তাকে কিছু বলেছে। মুনার মাথায় ধরে না কিছু। মুনা কি করবে বুঝতে পারছে না। নিজ থেকে আনিসকে কিছু বলবে নাকি? ওর সঙ্গে কি সে চিৎকে চেঁচামেচি করবে? তারপর রাতেই বাচ্চা নিয়ে এই ঘর ছেড়ে সংসার ছেড়ে দেশান্তরী হবে। কিন্তু কোথায় যাবে সে? তার যাওয়ার একটি জায়গা, মায়ের কাছে। কিন্তু ওখানেও তো আরেক কালসাপ, ইতু। এই ইতুই তো তার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। মুনা আপাতত নিজেকে দমিয়ে রাখলো। সে জানে রাগ দেখিয়ে কোনো কিছুতে জেতা যায় না। জেতার জন্য দুটি জিনিসের প্রয়োজন, ধৈর্য এবং চেষ্টা চালিয়ে যাওয়া। মুনা তাই করবে। রাতে মুনার খুব কাছে এলো আনিস। তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল, চুমু খেলো তাকে। তারপর ওর মাথার নিচে ডান হাতটা রেখে ওকে আরো কাছে টেনে নিল। মুনার এসব আদর আহ্লাদ ভালো লাগছে না। একটা সময় আনিসের একটুখানি স্পর্শের জন্য সে মুখিয়ে থাকতো। আনিস তাকে চুমু খেলে তার মনে হতো স্বর্গের কোনো নহর বুঝি তার ঠোঁটের কাছে চলে এসেছে। কিন্তু আজ এমন লাগছে না, বরং তার গা কেমন গিনগিন করছে। কিন্তু সে তা কোনোভাবে প্রকাশও করতে পারছে না। আনিস এর মধ্যে কথা বলল মুনা, ইতু ফোন করেছিল আমায়। ফোন করে আমি জিজ্ঞেস করলো আমি তাকে কার মতো দেখি, বোনের চোখে নাকি অন্য কোনো চোখে। আমি অবাক হলাম, বললাম কেন? হঠাৎ এমন কথা বলছো কেন? আমি কি ভুল কিছু করেছি? সে বলে আগে বলুন কার চোখে দেখেন আমায়। আমি বলি আমার নিজের কোনো বোন নাই, তোমাদের ভাই নেই। তুমি আমার অনেক ছোট, তুমি আমার স্ত্রীর সবচেয়ে আদরের ছোট বোন। এমনকি আমি জানি তোমাকে আমার স্ত্রী কতটা আদর করে নিজের সন্তানের মতো বড় করেছে। ইতু তোমাকে আমি কতটা স্নেহ করি তা সবাই জানে। ইতু কেঁদে ফেললো তখন, আর ফোন কেটে দিল। এরপর বারবার ফোন দিলেও রিসিভ করলো না। মায়ের ফোনে কল দিলেও পাশ থেকে কেটে দিয়েছে। সম্ভবত ইতুর কাছেই মার ফোন ছিল। কি হয়েছে বলো তো মনে? আমি কিছুই বুঝতে পারছি না। ইতু হঠাৎ এরকম করলো কেন? এসব জিজ্ঞেস করলো কেন? মনে একেবারে বোকা বনে গেল। ইতুকে সে কিভাবে সন্দেহ করতে পারলো? আর আনিসকে? তার হঠাৎ করে মনে হলো যা সে ভেবেছিল এর সব ভুল। ইতুর ভাগে যে ফিল পেয়েছিল এটাও সম্ভবত সে নিজেই রেখেছিল বলে। মুনার মনে ওখানে তাদের নিয়ে কেউ একজন খেলছে, বিরাট খেলা খেলছে। সেই কেউ একজনটা কে? মুনার ছোট চাচি? মুনা কিচ্ছু বলল না, চুপ করে রইল। আনিস বলল তুমি এই বিষয়ে কিছু জানো মুনা? কেউ কি চাচ্ছে আমাদের সুন্দর সম্পর্কগুলো নষ্ট করে দিতে? মুনা কাঁদলো এবার, চুপি চুপি। এমনকি আনিস তার এত কাছে থেকেও কিছুতেই বুঝতে পারল না যে মুনার চোখ ভিজে উঠেছে জলে। সে রাতে এক ফোঁটাও ঘুম হয়নি মুনার। সে রাতভর ভাবল কি থেকে কি হচ্ছে তার বুঝে আসে না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে জানে না। সে দ্বিধায় ভোগে। আল্লাহর কাছে বলে কেন এমন মুসিবত নেমে এলো তার সুন্দর জীবনে। এরপর দিন সারাটা দিন কেমন অবসন্ন হয়ে পার হয় তার। কিছু খেতে ইচ্ছে করে না, তার কিচ্ছু করতে ইচ্ছে করে না। এভাবে দুটা দিন যাবার পর হঠাৎ করে ছোট চাচি ফোন করে। মুনা রিসিভ করলে চাচি যে কথাগুলো বলেন তা শুনে মুনা স্তব্ধ হয়ে পড়ে। চাচি বলেন মুনা, আমারও তুই খুব বিশ্বাস করস তাই না রে মা? মুনা বলল হ্যাঁ চাচি করি, বিশ্বাস করি। ছোট চাচি এবার বলেন মাঝে মধ্যে বিশ্বাসযোগ্য মানুষেরাও শয়তানের দোকায় পড়ে বিশ্বাসের অবমূল্যায়ন করে। তোর বিশ্বাস আমি ধরে রাখতে পারি নাই রে মা। তোদের সুখ আমার গায়ে সয় নাই। তোদের সুখ দেখে আমার হিংসা হয়েছিল, তাই আমি ইতু আর আনিসের নামে অপবাদ ছড়াইয়ে দিছিলাম মা। কিন্তু এখন আমি বুঝতে পারছি এটা খারাপ করেছি আমি মা, খুব খারাপ করেছি আমি।
মুনা চাচিকে তেমন কিছুই বলল না, চুপ করে কানে ফোন ধরে রাখলো শুধু। চাচি আবার কথা বলেন ইতু আনিসের সঙ্গে এমন কিছুই করেনি, সব বানিয়ে বলেছি আমি। ইতুর মতো ভালো মেয়ে হয় না। মুনার এসব আর শুনতে ইচ্ছে করে না। ছোট চাচিকে আগে অনেক কিছুই বলতে ইচ্ছে করে তার, কিন্তু বলে না। ফোন কেটে দিয়ে অবসন্ন হয়ে খাটের এক পাশে জড়সড় হয়ে বসে থাকে। সেদিন সন্ধ্যাবেলায় ইতুও তাকে ফোন করে ইতু বলে, দেখলি আপা ছোট চাচির হাল? আমি যখন বললাম আপনি যে কথা ছড়িয়েছেন এর প্রমাণ দিন, উনি আমতা করে এটা সেটা বলে কথা ঘুরাতে চেষ্টা করে। পরে যখন দৌড়লাম শক্ত করে, এরপর স্বীকার করেছে সব। বলেছে অপবাদ দিয়েছিল আমার নামে, ভুল করেছে সে, আর এমন করবে না। হাত জোর করে ক্ষমাও চেয়েছে ইতুর কাছ থেকে। মা ফোন নিয়ে ছোট চাচির সম্পর্কে মা অনেক কিছু কথা বলল তোদের মান সম্মান যাবে বলে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করিনি, নয়তো গ্রামের সব মানুষের সামনে এই হারামজাদিকে আমি জুতা পেটা করাতাম, উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম ওরে। আমি তো আগে থেকেই জানি ও তোদের ভালো চায় না। নিজের মেয়ে একটা হয়েছে, ওইটা ছেলেদের সাথে সারাক্ষণ ইটিস পিটিস করে বেড়ায়, কোন দিন কোন ছেলের সঙ্গে পালিয়ে যায়। এই বয়ে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া আসে করতে হয় মেয়েরে, আর সে আমারে আসছে আমার মেয়েদের নিয়ে নাক গলাতে। এইরকম চরিত্রহীন মেয়ের কি মনে করস ভালো করে বিয়ে দিতে পারবো না। এই জন্যই তোদের নিয়ে পড়ে আছে সে, তোদের পেছনে লাগছে। তার উদ্দেশ্য তোদের সুন্দর ঘর সংসার কীভাবে ভেঙে খান করে দেওয়া যায় তা। তোদের চোখ কান সব সময় খোলা রাখতে হবে। মনে রাখবি, মা বোনের বাইরে আর কেউ আপন হয় না। চাচি রক্তের কেউ না, নিজের কেউ না। মায়ের সে মাসির দরদ কখনো বেশি হয় না। মুনা কিছু বলবে না করেও মাকে বলল, মা এসবের সঙ্গে তোমার ইতুর মান সম্মান জড়িত। বাইরের মানুষের কানে এসব পৌঁছালে আমরা মা মেয়েরা কোনো দিন কাউকে মুখ দেখাতে পারবো না। তাই তুমি এসব নিয়ে একটু টু শব্দও করবা না। ইতুকে বলবা চুপচাপ থাকতে। ছোট চাচির সঙ্গে ভালো মন্দ কোনো রকম কথা বলার প্রয়োজন নয়, বুঝলে? মা বলল আচ্ছা। মুনা ফোন রেখে দিল। এরপর মাসখানেক খুব ভালো সময় গেল, কিন্তু সমস্যাটা হলো 1 মাস পর একদিন হুট করে আনিসের ওই কলিগ এসে বাসায় উপস্থিত। তখন আনিস অফিসে। এই লোক অফিস রেখে এই দুপুরবেলা এখানে এলো কেন? মুনা কিছু জিজ্ঞেস করার আগে ওই লোক কথা বলল আমি এসেছি একটা জরুরি কাজে ভাবে। কিন্তু এই জরুরতটা আমার না। মুনা চমকে উঠল, বলল তাহলে কার? আনিসের কলিগ হাসলো, বলল সেটা আপনি বুঝে নেবেন একটু পর। আমার নিজ থেকে কিছুই বলার প্রয়োজন নেই বলে তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা খাম বের করে আনলো। লম্বা এবং হলুদ রঙের খামের মুখ আটা দিয়ে লাগানো। সেই খাম মুনার হাতে তুলে দিয়ে আনিসের কলিগ বলল, খাম খুললেই আপনি বুঝতে পারবেন আপনার জরুরত কি। এখন আমি যাই, এরপর আবার আসবো। একবার না, আরো অনেকবার আমাদের দেখা হবে। বলে আবার হাসলো লোকটা খানিকটা শব্দ করে, তারপর হন করে হেঁটে পেছনের গলি দিয়ে বেরিয়ে গেল। ও চলে যাবার সঙ্গে সঙ্গে মুনা ঘরে এলো। এসে তাড়াহুড়ো করে খাম খুলতে এর ভেতর যা দেখলো তা দেখার পর তার সমস্ত শরীর একবার ঘেমে একবার অসাড় হলো। নিজেকে এই মুহূর্তে স্থির রাখায় তার কঠিন হয়ে পড়ল। কিন্তু কি করবে এখন সে? এই খামের ভেতর থাকে এসব দেখার আগে তার মরণ হলো না কেন? খামের ভেতর থেকে জিনিসগুলো ঢেলে বিছানায় রাখলো মুনা। 1-2 না, 38টি ছবি প্রিন্ট করিয়ে আনা। সবগুলো ছবি আনিস এবং ইতুর। ছবিগুলো স্বাভাবিক না, সবগুলোই ওদের অন্তরঙ্গ মুহূর্তের। এবং এইসব ছবি একদিনের না, এক জায়গায়ও তোলা না। বিভিন্ন জায়গায় ছবি দেখেই বোঝা যায় বিভিন্ন গেস্ট হাউস থেকে ধারণ করা এসব ছবি। আজকাল এসব ছবি এডিট করে বসানো যায়। অনেকেই এরকম এডিট করে এসব ছবি কিংবা ভিডিও ভাইরাল করে দিয়ে মানুষের সম্মানহানি করছে। মনে এসব জানে ভালো করে, কিন্তু মনে এটাও জানে যে এখানে রাখা 38টি ছবির 38টি আসল, নকল বা এডিট করা না। সে খুব ভালো করে চোখ বুলিয়ে দেখেছে। নিজের স্বামীর শরীর স্ত্রীর চেয়ে অন্য কারোর ভালো চেনার কথা না। আর ইতুর তার হাতেই বড় হয়েছে। কিশোরী বয়সে ইতুর একটা অপারেশন হয়েছিল পেটে। অপারেশনে সে দাগ মুনাচ্ছে না। ছবিতেও সে খুব ভালো করে দেখেছে। এসব দেখার পর মুনার অবিশ্বাস আর কোনো কারণ নেই ঘটনা সম্পর্কে। তাহলে ছোট চাচিই ঠিক। মুনা এক মুহূর্ত ভাবল মরে যাবে, মরে গেলেই একমাত্র তার মুক্তি। যে মেয়ে সারা জীবন আত্মহত্যাকে ঘৃণা করেছে
সে মেয়ে আজ আত্মহত্যা করবে বলে ড্রয়িং রুমে গিয়ে এক পাশে রাখা টেবিলটা টেনে ঘরের মাঝখানে দিল, একেবারে ঝুলে থাকা ফ্যানের নিচে। তারপর টেবিলের উপর টেনে খাটের চেয়ারটা তুলল। তারপর আবার নেমে এলো নিচে। তার ঘরে গিয়ে ওড়নাটা নিয়ে এসে ফ্যানের সঙ্গে বাঁধল। তারপর নিজের গলায় যখন ওনার প্যাঁচ দিয়ে ঘিট দিতে যাবে, ঠিক তখন বাবু কেঁদে ওঠে। ঘুমিয়েছিল এতক্ষণ, হঠাৎ ঘুম ভেঙে গেছে। মুনা কান্না না শোনার ভান করলো। সে তাড়াহুড়ো করে গিট দেবার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ করে তার মনে হলো বাচ্চাটা তার দুধ ছাড়া আর কিচ্ছু মুখে তোলে না। সে যদি না থাকে তবে বাচ্চাটা কি ভেবে বাঁচবো? আনিস বাচ্চার দায়িত্ব নিবে না। বাচ্চার প্রতি তার বিন্দুমাত্র দরদ নেই। যতটা দরদ সে দেখায় তা তার লোক দেখানো। আনিস এই লোক দেখানোটা খুব ভালো পারে। তারপর বাবুর জায়গা কোথায় হবে? কোনো এক অনাথ লয়ে। মুনা কিভাবে এটা সহ্য করবে? মা হয়ে মরে গেলেও কি তার মুক্তি পাবে, মিলবে? মুনার সবটা শরীর ঘামতে থাকে, তার চোখ ভিজে যায় জলে। গলা থেকে ওড়না ছাড়িয়ে নেয় সে। নিচে নেমে এক লাথি দিয়ে ওদিকে টেবিল আর চেয়ার ফেলে দেয় মুনা। তারপর পাগলের মতো ধরে বাবুর কাছে আসে। এসে বাবুকে টেনে কোলে নেয়, বুকের সঙ্গে ঝাপটে ধরে চুমু খায়। মুনা হঠাৎ করে কেমন যেন বদলে গিয়েছে একেবারে। আনিস এবং ইতুর বিষয়টা নিয়ে তার কোনো ভাবনা নাই। ঘরে রান্নাবান্না চলছে। আনিসের সঙ্গে রাগ অভিমান কোনো কিছুই নাই। এমনকি গত রাতে আনিস তার কাছে এলো, সে বাধা দিল না। হঠাৎ করে মুনার এই বদলে যাওয়ার কারণ কি? সে তো মানুষ, কোনো মানুষ এমন পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে পারবে না। কিন্তু সে থাকছে কিভাবে? নাকি সে যে স্বাভাবিকতাই সবচেয়ে বড় অস্বাভাবিকতা? শুনেছি ঝড়ের আগে পৃথিবী কেমন শুনশান নীরব হয়ে ওঠে, একটু বেশি শান্ত হয়ে ওঠে প্রকৃতি। মুনাও তো প্রকৃতির সন্তান, তবে কি সেও বিরাট জ্বর তুলতে যাচ্ছে? যদি জ্বর তুলি, তবে সেই জ্বরে কার ক্ষতি করবে, তার নিজের নাকি আনিসিতুর? আর আনিসের যে কলিগ, ওর বিষয়টা কি হবে? ওই লোক কিভাবে সংগ্রহ করলো এসব ছবি? কিভাবে সম্ভব হলো এসব গোপন ছবি ধারণ করা? আচ্ছা, এই ছবিগুলো নিয়ে সে এখানে কেন এলো? মুনাকে এসব ছবি দিল কেন? কি চায় সে? মুনার উপকার করতে চায় সে? মুনার আপাতত এসব নিয়েও ভাবনা নাই। সে বরং হাসি খুশিই থাকে। আনিসের সঙ্গে আরো বেশি করে ভাব করে। কেন এমন করছে সে কে জানে। সপ্তাহখানেক পর এক দুপুর আনিসের কলিগ আবার আসে। মুনা বলে, কেন এসেছেন আপনি? আবার কেন এসেছেন এখানে? আনিসের কলিগ বলল, এক গ্লাস পানি দেন, ঠান্ডা পানি। তারপর বাকিটা বলছি। মুনার ইচ্ছে করছে না পানি দিতে, তবুও গ্লাসে করে পানি এনে ওর হাতে তুলে দিল। লোকটি গ্লাসের সবটুকু পানি শেষ করে তারপর বলল, ছবিগুলো তো দেখেছেন, এবার অন্য কিছু দেখাবো। আমার কাছে ভিডিও আছে বলে কেমন করে যেন হাসলো লোকটা। সেই হাসিটা কেমন যেন বিচ্ছিরি লাগলো মুনার কাছে। মুনা হা না কিছু না বললেও লোকটি একটা ছোট্ট কোটা এগিয়ে দিল মুনার দিকে। মুনা সেটা হাতে নেওয়ার পর লোকটা বলল, এর ভেতরে একটা মেমোরি আছে, এখানে সেভ করা আছে সবগুলো ভিডিও। মুনা বলল, এসব কিভাবে পেয়েছেন আপনি? লোকটার সম্ভবত এরকম বিচ্ছিরি করে হাসার অভ্যেস। এবারেও হাসলো। হেসে তারপর বলল, কিভাবে পেয়েছি তা বড় কথা না, পেয়েছি এটাই বড় কথা। মুনা বলল, তাহলে এসব আমায় দিচ্ছেন কেন আপনি? কি চান আপনি? লোকটা বলল, কিচ্ছু চাই না। আপনি যে অফিসে গিয়েছিলেন, বললেন আপনি অসুস্থ না। আপনি অসুস্থ না হলে, অথচ আনিস ভাই কদিন পর পর অফিস কামাই করে, তাও মিথ্যে বলে এটা করে, তারপর গোপনে কোথায় যেন চলে যায়। বিষয়টা আমার কাছে খুব সন্দেহের মনে হয়। তারপর থেকে তাকে ফলো করতে শুরু করি আমি। শেষে সন্ধান মিলে। এরপর বুঝতে পারি একটা কম বয়সী মেয়ের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠেছে। এই মেয়েকে নিয়ে নিয়মিত তার হোটেলে আনাগোনা হয়। একটা সময় পর গাটাগাটি করে এটাও জানতে পারি যে এই মেয়ে আর কেউ না, আপনারই ছোট বোন। তো আমার ইচ্ছে করে বিষয়টা আপনাকে জানাতে, কিন্তু আমার মুখের কথা আপনি বিশ্বাস করবেন কেন? আমি তো আর আপনার বিশ্বস্ত বা কাছের কেউ না, তাই প্রমাণসহ আপনার কাছে আসি। নিজেই টাকা দিয়ে তারা যে সব হোটেলে যেত, ওখানকার মালিকপক্ষের লোকদের হাত করে ওদের দিয়ে গোপন ক্যামেরার মাধ্যমে ভিডিও করায়। সব আপনার জন্যই করেছি, আপনার মঙ্গলের জন্য। মুনা হাসলো, হেসে বলল, আপনি আর কখনো এখানে আসবেন না। আমি আমার মঙ্গল টঙ্গল কিচ্ছু চাই না। যান বলছি, এক্ষুনি আমার সামনে থেকে চলে যান। আনিসের কলিগ এবার শব্দ করেই হাসলো, খুব বিশ্রী তার সেই হাসি। হাসি হেসে তারপর বলল,
যাবার আগে একটা কথা বলে যাই, শুনেন। আপনার হাজব্যান্ড আর বোনের এসব ছবি ভিডিও কিন্তু আমার হাতে আমি রেখে দিব না। কথাটা শেষ করলো না সে। এমনভাবে কথাটা বলল সে যেন মুনা নিজেই বাকিটা অনুমান করতে পারে। মুনা বলল, তাহলে কি করবেন? ছড়িয়ে দিবেন, ভাইরাল করে দিবেন সব, তাই না? লোকটি বলল, ঠিক ধরেছেন, আপনি জ্ঞানী মহিলা। ভাইরাল করে দিব, মান সম্মান চুলোয় যাবে আপনাদের। আপনার বোন লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করবে। এরপর আপনার স্বামী দেশান্তরী হবে, আপনার মা অসুস্থ হয়ে ঘরে পড়ে যাবে, আপনি একঘরে হবেন, কাউকে মুখ দেখাতে পারবেন না, কখনোই না। সবাই থুতু দিবে আপনার মুখে। মনে চিন্তিত হবার ভান করলো, তারপর বলল, না না, এরকম কিছু করবেন না প্লিজ। এরকম করলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। লোকটি বলল, এই তো লাইনে এসেছেন, কিন্তু আমি তো এমনি এমনি এত কষ্ট করিনি ভাবি। আমি এর প্রাপ্য বিনিময় চাই। বিনিময় ছাড়া আমি কিচ্ছু করি না যে। মুনা বলল, কি চান আপনি বলুন? লোকটি বলল, আমার চরিত্র ভালো, আমার ঘরের বউও সুন্দরী, বাইরের নারীর প্রতি আমার লোভ নাই। আমি নারী লোভী হলে অবশ্যই আপনারই চাইতাম, কিন্তু আপনার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো টাকা। টাকা হলে নারী ঘাড়ির অভাব হয় না। মুনা কোনো কথাই বলল না, চুপ করে রইল। লোকটি বলল, 10 লাখ টাকা চাই আমি, 1 টাকাও কম দিলে হবে না। মুনা বলল, টাকা 10 লাখই দিব, কিন্তু আপনার ওয়াদা করতে হবে এই টাকা পাওয়ার পর আপনি এইসব ছবি ভিডিও ডিলিট করে দিবেন। আনিসের কলিগ বলল, আমার মরা মায়ের কসম, সব ডিলিট করে দিব, কিচ্ছু রাখবো না। যদি রাখি তবে যেন আমার কুকুরের মতো মরণ হয়। মুনা খানিকটা সময় চুপ করে রইল, তারপর বলল, আপনাকে আমি বিশ্বাস করলাম। আনিসের কলিগ বলল, আপনাকেও। মুনা বলল, আপনার চাওয়া টাকা এখন তো দিতে পারবো না, সময় লাগবে, আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। আনিসের কলিগ বলল, 1 সপ্তাহের সময় আমি দিতে পারবো না, আমার হাতে এত সময় নেই, আমার টাকার প্রয়োজন। আমি আপনাকে 3 দিন সময় দেব, মানে 72 ঘন্টা। এরপর 1 সেকেন্ড গেলেও কাজ হবে না। মুনা বলল, ঠিক আছে, তাই দিন। আনিসের কলিগ চলে গেল। ও চলে যাবার পর মুনা নিজে শুনিয়ে বলল, যাও, নিজের তৈরি ফাঁদে নিজেই আটকাতে যাও। মুনা কেন এই কথা বলল? সে কি সত্যি ফাঁদ পেতে রেখেছে আনিসের কলিগের জন্য? কিভাবে তৈরি করেছে সে এই ফাঁদ? এরপর কটা দিন গেল অস্থিরতার মধ্যে, মুনার নয় আনিসের। আজকাল আনিসকে কেমন যেন বিষণ্ণ দেখায়, ভীত সমস্ত দেখায়। রাতের পর রাত জেগে থাকে সে, ঘুমায় না। মুনা প্রথমে বিষয়টা পাত্তা দিল না, কিন্তু দিন দিন যখন আনিসকে এমন বিষণ্ণ দেখতে লাগলো, তখন ভাবলো, ওর হঠাৎ কি হলো? ইতুর সঙ্গে কি ঝামেলা হয়েছে, নাকি অন্য কিছু? এমন মনমরা নিস্তেজ হয়ে থাকা আনিসে হঠাৎ এক রাতে কীভাবে যেন জেগে উঠল শরীরে। মুনাকে আবার কাছে টেনে নিল সে। মুনা আনিসের সব কিছু বুঝে না, বুঝতে চায়ও না সে। কিন্তু পরদিন সকালবেলা আনিস বেরিয়ে যাবার পর ওয়াশরুমে গিয়ে সে খেয়াল করলো তার কোমরে আলমারির চাবিটা যেভাবে সে বেঁধে রেখেছিল সেভাবে বাঁধা নেই। এই বাঁধনটা অন্যরকম। আর মুনা জানে আনিস এভাবে রশিতে গিট দেয়। মুনার চিন্তা এলো মাথায়, তবে আনিস বিনা কারণে রাতের বেলায় তাকে কাছে টানেনি। চাবি নিয়ে আলমারি খুলে সে কিছু একটা করেছে, কিন্তু সেই কিছুটা কি? মুনা তাড়াহুড়া করে আলমারিটা খুলল। সবার আগে আলমারির 3 নম্বর ডয়ারটা খুলল। ব্যাগটা ঠিক মতোই আছে, কিন্তু এর ভেতরটা একেবারে খালি। একটা নোটও নাই। 15 লাখ টাকা ছিল এখানে, সবগুলোই নিয়ে গিয়েছে আনিস। ওর উদ্দেশ্য কি আসলে? কি করবে অত টাকা দিয়ে? মুনার হঠাৎ করেই মনে হলো আনিসের কলিগের কথা। আনিসের কলিগই এসবের মূল হোতা। সে একই ছবি আর ভিডিও দেখিয়ে আনিসের কাছ থেকে টাকা আদায় করেছে। আনিস নিজের মান সম্মান টিকিয়ে রাখতে গিয়ে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছে অবশেষে। মুনা এতেও বিচলিত হলো না। সে তা জানে তাকে কি করতে হবে। তার ভাবনা মতো যদি সব কিছু ঘটে, তবে আনিসের কলিগের নাকে বসি লাগিয়ে ঘুরাতে পারবে মুনা। কিন্তু তার ভয়টা অন্য জায়গায়। ভয়টা ইতুকে নিয়ে। মুনার কাছে টাকা না থাকলেও অলংকার ছিল। আনিসের কলিগ জানতো মুনার কাছে টাকা চাইলে অলংকার বিক্রি করে হলেও টাকা দিতে পারবে। আনিসের কাছে চাইলে তো টাকাই পাবে, পেয়েছেও। কিন্তু ইতুর কাছে তো অর্থ অলংকার কোনোটিই নেই। তার কাছে রূপ আছে,
সৌন্দর্য আছে। আনিসের কলিগ ইতুর কাছে ইতুকেই চাইবে। মুনা মানুষের চোখ দেখলে মানুষ চিনতে পারে, এই লোকের চরিত্র সুবিধার না। মুনা কিভাবে ফিরাবে এই বিপদ থেকে ইতুকে? যদিও মুনার জীবনের অন্ধকার নামিয়ে দিয়েছে আনিস ইতু, তাদের প্রতি তার অসম্ভব রকমের ক্রোধ, সে এদের কখনোই ক্ষমা করবে না। কিন্তু তাই বলে বাইরের কোনো মানুষ তার নিজের বোনকে শিকার বানাবে, এটা কি সে মেনে নিবে? অন্যরা পারলেও মুনা এটা কিছুতেই মেনে নিতে পারবে না। কিন্তু কিভাবে সে এই সমস্যার সমাধান করবে? ইতুকে কিভাবে বাঁচাবে এই শয়তানের হাত থেকে?